প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার যে সাবজেক্টে আলোচনা করা হবে সেটি সাবজেক্ট ম্যানেজমেন্ট, যে পেপারটা করছিলাম, ইন্টারন্যাশনাল ট্রেড, কোর্স লেকচার নাম্বার 3। তো এই বিষয়ে তোমাদের সাথে আমার পরিচিত হব। আমি প্রফেসর মোহাম্মদ রেজওয়ানুর রহমান, অধ্যাপক, কাগজপত্র বিভাগ, কলেজ। আমরা তৃতীয় অধ্যায়ে সংরক্ষণ নীতি ও অবাধ বাণিজ্য বিষয়ে আলোচনা করব। এখানে আমরা মূলত যে বিষয়গুলি নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো, যে বিষয়গুলো নিয়ে কথা হবে সেটা সংক্ষিপ্ত বা প্রস্তুত থাকবে কয়েকটি। এই চ্যাপ্টারে সংরক্ষণ বাণিজ্য কাকে বলে, অবাধ বাণিজ্য কি, সংরক্ষণ বাণিজ্যের পক্ষে এবং বিপক্ষে যুক্তি, বাংলাদেশের কোন ধরনের শিল্পে সংরক্ষণ নীতি প্রয়োগ করা আবশ্যক তার ব্যাখ্যা, অবাধ বাণিজ্যের সুবিধা এবং অসুবিধা, পক্ষে ও বিপক্ষে যুক্তি, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা হবে। সংক্ষিপ্ত প্রশ্ন: সংরক্ষণ বাণিজ্য, অবাধ বাণিজ্য, সংরক্ষণ বাণিজ্যের পক্ষে বিপক্ষে যুক্তি, কোন ধরনের শিল্পের সংরক্ষণ নীতি প্রয়োগ করা আবশ্যক সে বিষয়ে, ও অবাধ বাণিজ্যের সুবিধা ও অসুবিধা। প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে একটু কথা বলবো। তোমাদের প্রশ্ন থেকে প্রশ্নের সংক্ষিপ্ত 10টা প্রশ্নের উত্তর দিতে হয়। এই চ্যাপ্টার থেকে বেছে বেছে যে কয়টা প্রশ্ন, 4টা প্রশ্ন আছে। গ্যাটের সদর দপ্তর, গ্যাটের সদর দপ্তর জেনেভায়। গ্যাটের বর্তমান রূপ কিন্তু WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই প্রশ্ন থাকতে পারে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পূর্ব নাম কি। তোমরা এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে গ্যাট লিখে ফেলবা। গ্যাটের পূর্ণ রূপ জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ এন্ড ট্রেড। এই গ্যাটই কিন্তু বর্তমানে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হিসেবে পরিচিত। গ্যাট কত সালে গ্যাটের কার্যক্রম শুরু হয়? 1948 সালে হাভানা সম্মেলনের মাধ্যমে গ্যাটের কার্যক্রম শুরু হয়। এখানে আর একটা প্রশ্ন আছে যে ড্যাম্পিং কি। সাধারণত একটা জিনিস মাথায় রাখতে হবে, একটু খেয়াল করে শুনতে হবে, যে উন্নত দেশসমূহ তাদের উন্নত পণ্য সামগ্রী তাদের নিজ দেশের মূল্যের চেয়ে কম মূল্যে বিদেশে রপ্তানি করে। এটি উন্নত দেশসমূহের এক ধরনের আন্তর্জাতিক চালাকি, যাতে করে তাদের পণ্য সামগ্রী কম দামে বিদেশে বিক্রি করার কারণে যাতে করে ওই পণ্য সামগ্রী বিদেশিরা ক্রয় করে এবং ক্রয় অভ্যস্ত হয়ে যায়। পরবর্তী পর্যায়ে তারা ওই দেশের বাজার দখল করে ফেলে এবং ওই দেশের ক্রেতা বা ভোক্তারা যখন কম দামে নিজ দেশের চাইতে বিদেশি পণ্য অল্প দামে পাচ্ছে, সুতরাং তখন মানুষ বিদেশি পণ্যই ব্যবহার করতে পারবে। দেশীয় প্রোডাক্ট, দেশীয় ওই দেশের ওই দেশীয় শিল্পটা তখন হুমকির সম্মুখীন হয়ে যায়। এই বাজার দখল করার জন্য যখন উন্নত দেশসমূহ কম দামে উন্নত মানের পণ্য বিদেশ থেকে রপ্তানি করে, এতে করে দেশের শিশু শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হয়। এটি হলো আন্তর্জাতিক একটি চক্রান্ত, চালাকি। সুতরাং যখন কোনো দেশ উৎপাদন ব্যয় কম অপেক্ষা
কম দামে বিদেশে পণ্য রপ্তানি করে থাকে তাকে ড্যাম্পিং বলে। ড্যাম্পিং বলতে আমরা বুঝলাম যে একটা দেশ যখন কম দামে তাদের উৎপাদিত ব্যয় থেকেও কম দামে যখন পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করে তখন ড্যাম্পিং করে। এই ড্যাম্পিং এর কারণে যে দেশে পণ্যটা রপ্তানি করে ওই দেশের শিশু শিল্প ক্ষতিগ্রস্ত হয়। এরপরে আমরা জানবো সংরক্ষণ বাণিজ্য কাকে বলে। সংরক্ষণের আধুনিক ধারণার প্রবক্তা হলেন যুক্তরাষ্ট্রের এককালীন ট্রেজারি সেক্রেটারি হ্যামিল্টন। হ্যামিল্টনকে উনি যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি ছিলেন এক সময়। এই হ্যামিল্টনই হচ্ছেন এই সংরক্ষণ বাণিজ্যের প্রবক্তা বা প্রথম তার ধারণা থেকে এই সংরক্ষণ বাণিজ্য কথাটি আসে। যখন একটা দেশের সরকার আমদানি এবং রপ্তানি বাণিজ্যের উপর বিধিনিষেধ আরোপ করে তখন তাকে সংরক্ষণ বাণিজ্য বলে। কেন এই বিধিনিষেধ আরোপ করে? সাধারণত এই বিধিনিষেধ আরোপ করার উদ্দেশ্য হচ্ছে বিদেশি 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 পণ্য প্রতিযোগিতার হাত থেকে দেশীয় শিল্পকে রক্ষা করা এবং নিজ দেশের রপ্তানি বাণিজ্যের সাথে যারা জড়িত তাদেরকে রপ্তানিতে উৎসাহিত করা এবং উদ্বুদ্ধ করা। অর্থাৎ এই যে একটু আগে তোমাদের বললাম যে ড্যাম্পিং পদ্ধতিতে যখন একটি দেশ তাদের উন্নত একটা দেশ তাদের উৎপাদিত মূল্যের চাইতে কম মূল্যে যখন পণ্য বা সেবা বিদেশে রপ্তানি করে নিজ দেশের উৎপাদন ব্যয়ের চাইতেও উৎপাদন ব্যয় যা হচ্ছে সে ব্যয়ের চাইতেও ওই পণ্যের মূল্য কম ধরে বিদেশে রপ্তানি করে তাকে ড্যাম্পিং বলে। এই ড্যাম্পিং এর কারণে দেশীয় শিল্প শিশু শিল্পগুলো প্রতিযোগিতার পরে ধ্বংস হয়ে যায় এবং লোকজন ওই অল্প দামে বিদেশি উন্নত মানের পণ্য সামগ্রী কিনতে আগ্রহী হয়। এই কারণেই সংরক্ষণ বাণিজ্যের মাধ্যমে সরকার আমদানি বাণিজ্যের উপর কতগুলো বিধিনিষেধ আরোপ করে। যখন কোনো দেশের সরকার আমদানি এবং রপ্তানি বাণিজ্যের উপর বিধিনিষেধ আরোপ করে তখন সেই বাণিজ্যকে সংরক্ষণ বাণিজ্য বলে। এই বাণিজ্যের মূল উদ্দেশ্যই হচ্ছে বিদেশি প্রতিযোগিতার হাত থেকে ড্যাম্পিং থেকে দেশীয় শিল্প কারখানাগুলোকে রক্ষা করা এবং রপ্তানি বাণিজ্যকে উদ্বুদ্ধ করা এবং উৎসাহিত করা। আমি আগে বলছি যে সংরক্ষণের এই ধারণাটি বাণিজ্যের ক্ষেত্রে আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে সংরক্ষণের এই ধারণাটির মূল প্রবক্তা হচ্ছে হ্যামিল্টন। এই সংরক্ষণের লক্ষ্যে রপ্তানি শিল্প কি করে? রপ্তানিকে যখন উদ্বুদ্ধ করে, রপ্তানি কারকদের পণ্য বিদেশে রপ্তানি করতে যখন উদ্বুদ্ধ করে তখন ওই রপ্তানি পণ্যের উপর কর কমায় দেয়, তাদেরকে ভর্তুকি দেয়, তাদেরকে ঋণ দেয়, আর্থিক সাহায্য প্রদান করে এবং আমদানি বাণিজ্যের ক্ষেত্রে দেশের শিল্প কারখানাকে রক্ষা করার জন্য তখন আমদানি বাণিজ্যের উপর বেশি করে কর আরোপ করে অথবা কোনো কোনো পণ্য আমদানির ক্ষেত্রে কোটা আরোপ করে অথবা শুল্কের পরিমাণ বেশি করে এবং গভর্নমেন্ট বলেও দেয়, সরকার বলে দেয় যে এই পণ্যগুলো আমদানি করা যাবে, এই পণ্যগুলো আমদানি করা যাবে না। এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করাকে সংরক্ষণ বাণিজ্য নীতি বলে। অর্থাৎ আমদানি বাণিজ্যের উপরে যখন কর আরোপ এবং আমদানি হ্রাস প্রভৃতি ব্যবস্থা গ্রহণ করে তখনই তাকে সংরক্ষণ বাণিজ্য বলে। মূলত আমদানি বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা এবং রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করা, উদ্বুদ্ধ করাই হচ্ছে সংরক্ষণ বাণিজ্য মূল নীতি। তাহলে আমরা বুঝলাম যে সংরক্ষণ বাণিজ্য কি, যে দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য এবং রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত উদ্বুদ্ধ করার জন্য যখন কোনো দেশের সরকার কোনো বিশেষ পণ্য সামগ্রী আমদানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে অথবা ওই পণ্যের উপরে অধিক পরিমাণে কোটা আরোপ করে, ওই পণ্যের উপরে অধিক পরিমাণে শুল্ক আরোপ করে বা ওই পণ্যের উপর কর আরোপ করে, তাহলে যে পণ্য আমদানি করবে তার বাজার মূল্য দেশে তার পণ্যের মূল্য বৃদ্ধি হবে, বেশি হবে। ফলে অধিক মূল্য দ্বারা দেশের লোকজন ওই পণ্য কিনতে চাইবে না, দেশীয় পণ্য, যাতে করে দেশীয় শিল্প কারখানাগুলো
আরো সামনের দিকে অগ্রসর হতে পারে। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে যে দেশীয় শিল্প কারখানাকে উদ্বুদ্ধ করা এবং রপ্তানিকারকদেরকে উৎসাহিত করার জন্য সরকার যখন আমদানি বাণিজ্যের উপর বিধিনিষেধ আরোপ করে, তখন নিয়ন্ত্রণ করে বা আরোপ করে, তখন আমদানি রপ্তানি বাণিজ্য, তখন এই বাণিজ্যকে এই কি বলে সংরক্ষণ বাণিজ্য বলে। অর্থাৎ আমদানি বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা এবং রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করার কারণেই সংরক্ষণ নীতি অবলম্বন করা হয়। যাই হোক, আমরা সংরক্ষণ কাকে বলে বুঝলাম। এরপরে আমরা অবাধ বাণিজ্য কাকে বলে, জাস্ট অপোজিট, বিপরীত একটি ধারণা। সংরক্ষণ বাণিজ্যের চাইতে এটা একটা বিপরীত ধারণা হচ্ছে অবাধ বাণিজ্য। যখন কোনো দেশ কোন রকম বিধিনিষেধ ছাড়াই অবাধে আমদানি ও রপ্তানি বাণিজ্য পরিচালিত হয় কোনো দেশে, তখন তাকে অবাধ বাণিজ্য বলে। কোনো সরকারের কোনো নিয়ম বিধি নিষেধ বা নিয়ম কানুন এখানে থাকে না, এই বিধিনিষেধ ছাড়াই এই বাণিজ্য অবাধে চলে। খুব অল্প সংখ্যক সরকার রাজস্ব বৃদ্ধির জন্য অবাধ বাণিজ্যের ক্ষেত্রে সামান্য পরিমাণ রাজস্ব নির্ধারণ করে থাকে। এছাড়া এই যখন কোনো দেশে বাণিজ্য আমদানি রপ্তানি বাণিজ্যে যে বিধিনিষেধ থাকবে না, বিধিনিষেধ ছাড়াই বাণিজ্য পরিচালিত হবে, এই জাতীয় বাণিজ্যকে কি বলা হবে? অবাধ বাণিজ্য বলা হবে। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ সর্বপ্রথম এই অবাধ বাণিজ্যের ধারণাটি ব্যাখ্যা করেন। তিনি কি ব্যাখ্যা করছেন? তিনি বলেন যে কোনো দেশ কোন রকম বাধা নিষেধ ছাড়াই অবাধে পণ্য আমদানি রপ্তানি করবে বা বাণিজ্য পরিচালিত হবে দুই দেশের মধ্যে, সে বাণিজ্যকে বলা হবে অবাধ বাণিজ্য। তবে সরকার রাজস্ব আদায়ের উদ্দেশ্যে অবাধ বাণিজ্যের ক্ষেত্রে কখনো কোনো সময় সামান্য শুল্ক আদায় করে থাকে। এছাড়া আমদানি রপ্তানি বাণিজ্যে কোনো বাধা নিষেধ আরোপ করা হয় না। এই বাণিজ্য আমদানি এবং রপ্তানি বাণিজ্য অবাধে চলতে থাকে, এই বাণিজ্যকে বলা হয় অবাধ বাণিজ্য। অধ্যাপক অ্যাডাম স্মিথ অবাধ বাণিজ্যের একটি ডেফিনিশন দিচ্ছেন। তিনি বলছেন, সিস্টেম অফ কমার্শিয়াল পলিসি হুইচ no distinction between domestic and foreign commodities, and thus which neither impose additional burden on the latter or grants any special favor to foreign. কি বলছেন যে a system of commercial policy which draw no distinction between domestic and foreign commodities, and thus which neither impose additional burden on later no grants any special favor to foreign. তাহলে যখন এখন দেশের বাণিজ্যের পলিসির ক্ষেত্রে অভ্যন্তরীণ বা বৈদেশিক বাণিজ্য যেটি হোক, এই বাণিজ্যের ক্ষেত্রে যখন কোনো বিধিনিষেধ আরোপ করা হয় না, তখন এই বিধিনিষেধ ছাড়াই যখন আমদানি ও রপ্তানি বাণিজ্যটি পরিচালিত হতে থাকে, তখন সেটাকে আমরা বলি অবাধ বাণিজ্য। সুতরাং আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নিষেধ বা রাজস্ব সংক্রান্ত কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করা না হলে সে বাণিজ্যকে আমরা অবাধ বাণিজ্য বলি। কি বলা হচ্ছে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নিষেধ নাই বা কোনো রাজস্ব সংক্রান্ত কোনো রকম প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয় না, তাকে অবাধ বাণিজ্য বলে। তবে সরকার রাজস্ব আদায়ের উদ্দেশ্যে মাঝে মাঝে বা কোনো সময় এই অবাধ বাণিজ্যের মাধ্যমে সামান্য শুল্ক আদায় করেছে। তাহলে আমরা বুঝলাম অবাধ বাণিজ্য কাকে বলে। সরকার আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যখন কোনো প্রকার বাধা নিষেধ আরোপ করে না অথবা রাজস্ব সংক্রান্ত কোনো বিধিনিষেধ আরোপ করে না, তখন এই জাতীয় বাণিজ্যকে বলে অবাধ। এরপরে আমরা এই সংরক্ষণ বাণিজ্য আলোচনা করেছিলাম একটু আগে। সংরক্ষণ বাণিজ্য কি? স্থানীয় শিল্প কারখানাকে রক্ষা করার জন্য এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে স্থানীয় শিল্প কারখানাকে রক্ষা করার জন্য যখন বাণিজ্যের উপর আমদানির উপরে কতিপয় বিধিনিষেধ আরোপ করা হয় এবং
রপ্তানি বাণিজ্য উৎসাহিত করা, উদ্বুদ্ধকরণ বা সম্প্রসারণের জন্য রপ্তানিকারকদেরকে বিভিন্ন প্রকার ভর্তুকি প্রদান করা হয়, তাকে সংরক্ষণ বাণিজ্য বলে। এই সংরক্ষণ বাণিজ্যের পক্ষে কি যুক্তি বা সুবিধা কি? সংরক্ষণ বাণিজ্যের সুবিধা হচ্ছে স্থানীয় বাজার সম্প্রসারণ। সংরক্ষণ বাণিজ্যের অন্যতম সুবিধা হচ্ছে যে নিজ দেশের উৎপাদিত পণ্য সামগ্রী দ্বারাই ওই দেশের ভোক্তারা চলতে পারে এবং দেশের স্থানীয় শিল্প কারখানাগুলো গড়ে ওঠে এবং এই স্থানীয় শিল্প কারখানায় উৎপাদিত পণ্য সামগ্রী সবাই দেশের মানুষ ভোগ করে থাকে। আরেকটা সুবিধা হচ্ছে লেনদেনের ভারসাম্য আনয়ন করা। যখনই বাণিজ্যের উপরে সংরক্ষণ আরোপ করা হয়, সংরক্ষণ করা হয় অবাধ বাণিজ্যের উপরে, তখন আমদানির পরিমাণটা কমে যায় এবং আমদানির পরিমাণ কমে গেলে আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয় এবং কম পরিমাণ বৈদেশিক দেনা পরিশোধের জন্য আমাদের কম পরিমাণ বৈদেশিক মুদ্রা পরিশোধ করতে হয়, যাতে এবং আমাদের রপ্তানি বৃদ্ধি পায়, ফলে বিদেশের সাথে আমাদের আমদানি এবং রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে একটা ভারসাম্য অবস্থা চলে আসে। আরেকটি সুবিধা হচ্ছে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ হয়। যে দেশের শ্রমিকের প্রাচুর্যতা কম শ্রমিক আছে, এই কম শ্রমিক দ্বারা ওই দেশের শিল্প কারখানাগুলো, ওই দেশের মানুষের উৎপাদনের কাজগুলো চলতে থাকে। যদি বাণিজ্যের সংরক্ষণ করা না হয় তাহলে বিদেশ এবং তারা এই শ্রমিকেরা ন্যায্য মজুরি পায় এবং তাদের মজুরির পরিমাণ বেশি, শিল্প কারখানাগুলোতে বেশি হয়ে থাকে, তাদের জীবনযাত্রার মানও উন্নত হয়। কিন্তু যখনই অবাধ বাণিজ্য হবে, এই সংরক্ষণ চলবে না, তখন বিদেশ থেকে অল্প দাম, অল্প মূল্যে, অল্প শ্রমে, অল্প পারিশ্রমিক শ্রমিকরা চলে আসতে পারে, যার কারণে দেশের শ্রমিকের স্বার্থ ক্ষুণ্ণ হয় এবং তাদের মজুরিও কমে যেতে পারে। এটি আরেকটি সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে কর্মসংস্থানের সুবিধা। যেহেতু অবাধ বাণিজ্যের সংরক্ষণের কারণে দেশীয় শিল্প কারখানাগুলো গড়ে ওঠে এবং দেশের যে সম্পদ আছে, এই সম্পদ দ্বারা দেশের শিল্প কারখানাগুলো গড়ে তোলা সম্ভব এবং কম পরিমাণ পণ্য সামগ্রী আমদানি করা হয় এবং আমদানি বাণিজ্য থেকে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়, যার কারণে শিল্প কারখানা স্থাপন, এই বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের কারণে দেশের যেহেতু শিল্প কারখানাগুলো স্থাপন হচ্ছে, ফলে বিধায় কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে বেশি। আরেকটা সুবিধা হচ্ছে দেশীয় মুদ্রা সংরক্ষণ। যখনই আমরা আমাদের আমদানির উপর নির্ভরতা কমে যাবে, যখনই আমদানি পরিমাণ কমে যাবে, তখন বৈদেশিক মুদ্রা আমাদের বিদেশে পরিশোধ করতে কম লাগবে এবং আমাদের বৈদেশিক রপ্তানি থেকে প্রাপ্ত বৈদেশিক মুদ্রা আমাদের সাশ্রয় হবে, যার ফলে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে যাবে এবং এই বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বা বৈদেশিক মুদ্রা বেড়ে গেলে এই মুদ্রা দ্বারা আমরা উন্নয়নমূলক কার্যক্রম করতে পারবো, ফলে কর্মসংস্থানের বেশি সুযোগ তৈরি হবে, দেশীয় মুদ্রা সংরক্ষণ হবে এবং যেহেতু আমদানি করতে আমাদের দেশীয় মুদ্রার মূল্য পরিশোধ করতে হবে, সেহেতু আমদানি যেহেতু কম হবে, সুতরাং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হবে বেশি এবং কম পরিমাণ মুদ্রা আমাদের আমদানি মূল্য পরিশোধে ব্যয় হবে। সুতরাং কি হবে, এই বৈদেশিক মুদ্রা আমাদের সাশ্রয় হবে এবং দেশীয় মুদ্রা আমাদের সংরক্ষণ হবে। উৎপাদন ব্যয়ের সমতা। সংরক্ষণ বাণিজ্যের ক্ষেত্রে উৎপাদন ব্যয়ের একটি সমতা চলে আসবে, এবং যে দেশ যে পণ্যের সামগ্রী উৎপাদনের সুযোগ সুবিধা বেশি, সে দেশ সেই পণ্য উৎপাদন করবে এবং বিদেশে ওই পণ্য রপ্তানি করবে, যার ফলে উভয় দেশের মধ্যে উৎপাদন ব্যয়ের একটি সমতা চলে আসে এবং স্বল্প মূল্যে দেশের মানুষ ওই বিদেশি পণ্য স্বল্প মূল্যে ক্রয় করতে পারে, এটি সুবিধা। আরেকটি সুবিধা হচ্ছে স্বদেশি পণ্যের প্রতি আনুগত্য। যখনই সংরক্ষণ বাণিজ্য প্রয়োগ করা হবে, তখন দেশের পণ্য উৎপাদন হবে বেশি, মানুষ দেশের পণ্য ক্রয় করতে অভ্যস্ত হবে এবং দেশীয় পণ্য ব্যবহারের মানুষের প্রতি আকৃষ্ট হবে এবং দেশের উন্নত মানের পণ্য সামগ্রী আস্তে আস্তে ওই পণ্য উৎপাদনে তারা বিশেষায়ন অর্জন করবে।
যখনই বিশেষায়িত অর্জন করবে তখন উৎপাদন ব্যয় কমে যাবে এবং দেশীয় পণ্যের প্রতি মানুষের আনুগত্য থাকবে। আরেকটা সুবিধা হচ্ছে যে শিশু শিল্প বা বিশেষ শিল্পের সংরক্ষণ করা। সংরক্ষণ বাণিজ্যের আরেকটা অন্যতম দিক হলো যে শিশু শিল্পগুলো, নতুন শিল্প যেগুলো স্থাপন হচ্ছে, এই সমস্ত শিল্প কারখানার উৎপাদিত পণ্য সামগ্রীর মূল্য একটু বেশি হলে বিদেশ থেকে ওই পণ্য কম দামে আমদানি করলে তাহলে এই শিশু শিল্পগুলো ধ্বংস হয়ে যাবে। এই কারণেই সংরক্ষণ বাণিজ্যের ফলে দেশের শিশু শিল্পগুলোকে সংরক্ষণ করা হয়েছে। আরেকটা সুবিধা হচ্ছে ড্যাম্পিং প্রতিরোধ। সাধারণত একটু আগে এই বিষয়টা আলোচনা করা হয়েছে, ড্যাম্পিং এর কথা বলা হয়েছে। তারপরে সংক্ষেপে বলছি যে উন্নত দেশগুলো তাদের উৎপাদন ব্যয়ের চেয়ে কম মূল্যে বিদেশি বাজার দখলের জন্য কম মূল্যে বিদেশে ওই পণ্য রপ্তানি করে থাকে। ফলে এই কম মূল্যে উন্নত মানের বিদেশি পণ্য পাওয়ার ফলে ওই দেশের মানুষ তখন একই পণ্য দেশীয় পণ্য ক্রয় করতে অনাগ্রহ প্রকাশ করে। ফলে বিদেশিদের ওই বাজারটি দখল করে। অর্থাৎ কম মূল্যে যখন বিদেশিরা তাদের উৎপাদন ব্যয় থেকে কম মূল্যে যখন পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করবে তখন দেশীয় শিল্প কারখানা ধ্বংস হয়ে যাবে। এই দেশীয় শিল্প কারখানা এই ড্যাম্পিং প্রতিরোধ করার ক্ষেত্রে অবাধ সংরক্ষণ বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হলো আমাদের সংরক্ষণ বাণিজ্যের পক্ষে এবং পক্ষে বা এর সুবিধা কি: স্থানীয় বাজারের সম্প্রসারণের সুবিধা, লেনদেনের ভারসাম্য আনয়নের সুবিধা, শ্রমিক স্বার্থ সংরক্ষণের সুবিধা, কর্মসংস্থানের সুবিধা, দেশীয় মুদ্রার সংরক্ষণের সুবিধা, উৎপাদন ব্যয়ের সমতা আছে এবং স্বদেশী পণ্যের প্রতি মানুষের আনুগত্য বাড়ে এবং শিশু শিল্প বা বিশেষ শিল্পগুলো সংরক্ষণ করা হয় এবং ড্যাম্পিং প্রতিরোধ করা হয়। এটা হলো সংরক্ষণ বাণিজ্যের পক্ষে যুক্তি। এর বিপক্ষে কি যুক্তি? পক্ষেও কিছু যুক্তি আছে এবং বিপক্ষেও কিন্তু এর যুক্তি আছে। বিপক্ষে যুক্তিগুলোর মধ্যে আমরা দেখি যে ক্রেতার রুচি ও পছন্দের মূল্য দেওয়া হয় না। সংরক্ষণ বাণিজ্যের ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষের প্রচুর অর্থের মালিক, তারা উন্নত মানের বিদেশি পণ্য সামগ্রী ক্রয় করতে আগ্রহী। কিন্তু সংরক্ষণ বাণিজ্যের ক্ষেত্রে ফলে এই সমস্ত উন্নত মানের পণ্য সামগ্রী বিদেশ থেকে আমদানি করা আর সরকার আমদানি করতে দেয় না দেশীয় শিল্প কারখানাগুলো সংরক্ষণের জন্য এবং রপ্তানিকারকদেরকে দেশীয় পণ্য বিদেশে রপ্তানির জন্য উৎসাহিত করা যায়। ফলে হয় কি, আমাদের ফলে যাদের সামর্থ্য আছে, যারা উন্নত মানের রুচিশীল পণ্য সামগ্রী ভোগ করতে ইচ্ছুক, এই ক্রেতার এই রুচির বা পছন্দের কোনো মূল্য সংরক্ষণ বাণিজ্যের ক্ষেত্রে থাকে। এটি একটি অসুবিধা। এরপরে বিশ্বের মোট উৎপাদন ও ভোগের হ্রাস হয়। যেহেতু সংরক্ষণ বাণিজ্যের মাধ্যমে ওই দেশ সংরক্ষণ বাণিজ্যের মাধ্যমে কোন দেশ অন্যান্য দেশ থেকে তাদের সকল পণ্য সামগ্রী আমদানি করে না করার কারণে তার দেশের জনগণ বিশ্বের অন্যান্য দেশে উৎপাদিত যে উন্নত মানের ভালো পণ্য সামগ্রী ভোগ করতে পারে না। ফলে এবং নিজ দেশেও ওই পরিমাণ পণ্য অধিক পরিমাণে উৎপাদন হয় না। ফলে বিশ্বের যে মোট উৎপাদন, এই মোট উৎপাদন এবং ভোগের পরিমাণটা হ্রাস পেয়ে যায়। এরপর সম্পদের অপূর্ণ ব্যবহার। সংরক্ষণ বাণিজ্যের ফলে বিশ্বের বিভিন্ন দেশের যে সম্পদ রয়েছে, সম্পদের সম্পূর্ণ ব্যবহার করা সম্ভব হয় না, অপূর্ণ ব্যবহারই থেকে যায়। এবং আরেকটা জিনিস হচ্ছে বৈষম্য বৃদ্ধি পায়। সংরক্ষণ বাণিজ্যের ক্ষেত্রে বড় বড় শিল্প কারখানাগুলো এই বাণিজ্যের সুবিধা লাভ করে, কিন্তু ছোট ছোট শিল্প কারখানাগুলো এই সংরক্ষণ বাণিজ্য থেকে ক্ষতিগ্রস্ত হয়। ফলে হয় কি, উভয় শিল্প মালিকদের মধ্যে একটি বৈষম্য দেখা যায়। আরেকটা অসুবিধা হচ্ছে এখানে একচেটিয়া পরিস্থিতি উদ্ভব হয়। সংরক্ষণ বাণিজ্যের মাধ্যমে দেখা যাবে যে একটা দেশে একচেটিয়া বাণিজ্য চলছে, মানে একই ওই পণ্যের আর কোনো বিকল্প পণ্য না থাকায় ওই শিল্প কারখানায় পণ্যের দাম, পণ্যের গুণাগুণ, মান ইচ্ছা মতো কম বা বেশি করে তাদের ক্রয় করতে বাধ্য করতে। এ হচ্ছে একচেটিয়া বাণিজ্যের একটি পরিস্থিতি। আরেকটা
অসুবিধা হলো যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই সংরক্ষণ বাণিজ্যের কারণে আন্তর্জাতিক বাণিজ্য উভয় দেশের মধ্যে দ্বন্দ্ব এবং বিরোধ সৃষ্টি হয়। কোনো কোনো দেশ তাদের সাথে পণ্য আমদানি রপ্তানি না করার কারণে বা বন্ধ করার কারণে বা হ্রাস করার কারণে বা করারোপ করার কারণে উভয় দেশের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং বিরোধের সৃষ্টি হয়ে থাকে। আর একটা অসুবিধা হচ্ছে শ্রমের গতিশীলতা। সংরক্ষণ বাণিজ্যের কারণে অনেক সময় যেমন শ্রমের গতিশীলতা হ্রাস পায়। যেমন অনেক সময় দেখা যায় যে মালয়েশিয়াতে আমাদের দেশে প্রচুর পরিমাণে শ্রমিক কাজ করে, মাঝে মধ্যে আমরা শুনতে পাই মালয়েশিয়া বাংলাদেশ থেকে কোনো শ্রমিক আর নিচ্ছে না, তার মানে আমাদের শ্রমের গতিশীলতা কমে গেল। সৌদি আরব আমাদের শ্রমিকদের নিচ্ছে না, এরকম যখন আদেশ নির্দেশ জারি হয়, কুয়েত আমাদের শ্রমিকদেরকে বেশি নিচ্ছে না বা নিষেধাজ্ঞা জারি করছে, তখন এই সংরক্ষণ বাণিজ্যের ক্ষেত্রে এই শ্রমের গতিশীলতা হ্রাস পায়। তাহলে আমরা সংরক্ষণ বাণিজ্যের বিপক্ষে যে যুক্তি বা অসুবিধাগুলো দেখলাম, যে ক্রেতার রুচি পছন্দের সংরক্ষণ বাণিজ্যের ফলে ক্রেতাদের রুচি পছন্দের গুরুত্ব দেওয়া হয় না। এই সংরক্ষণ বাণিজ্যের ফলে বিশ্বের মোট উৎপাদন এবং ভোগের পরিমাণ হ্রাস পায়, সম্পদের অপূর্ণ ব্যবহার হয়, বড় এবং ছোট শিল্প কারখানার বাণিজ্যের মধ্যে বৈষম্য বৃদ্ধি পায়, বাজারে একচেটিয়া পরিস্থিতির উদ্ভব হয়, আন্তর্জাতিক পর্যায়ে দ্বন্দ্ব এবং বিরোধের সৃষ্টি হতে পারে এবং শ্রমের গতিশীলতা হ্রাস পায়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কোন ধরনের শিল্পের সংরক্ষণ নীতি প্রয়োগ করা আবশ্যক? কোন ধরনের শিল্প? আমরা এই প্রসঙ্গে অধ্যাপক কেইনস বলছেন যে সাময়িক অর্থনৈতিক বাধা অতিক্রমের নিমিত্তে স্থানীয় শিল্পকে রক্ষা করার জন্য সংরক্ষণ নীতি প্রয়োজন। অধ্যাপক কেইনসের সূত্র ধরে বাংলাদেশের নিম্নোক্ত শিল্প সমূহে সংরক্ষণ নীতি প্রয়োগ করা আবশ্যক বলে আমরা অনেকেই মনে করি। তাহলে সাময়িক অর্থনৈতিক বাধা অতিক্রমের নিমিত্তে কিন্তু স্থানীয় শিল্পকে রক্ষা করার জন্য সংরক্ষণ নীতি প্রয়োজন। কি কি শিল্পে এই সংরক্ষণ নীতি প্রয়োগ করা দরকার বাংলাদেশে? তার মধ্যে রপ্তানিমুখী শিল্প সমূহ। এই রপ্তানিমুখী শিল্প সমূহের মধ্যে একটা হলো পোশাক শিল্প, আর একটা হলো চামড়া ও মৎস্যজাত শিল্প। আমাদের দেশে পোশাক শিল্প উদীয়মান পোশাক শিল্প। এই উদীয়মান পোশাক শিল্প সম্প্রসারণের ক্ষেত্রে, উৎসাহ প্রদানের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই শিল্প ক্ষেত্রে আমাদের সংরক্ষণ নীতি প্রয়োগ করতে হবে। আর একটি, এই রপ্তানিমুখী শিল্পের মধ্যে এই পোশাক শিল্প থেকে আমাদের দেশে সবচেয়ে, এখন দেশের বেশ সিংহভাগ বৈদেশিক মুদ্রা আমরা পোশাক শিল্প থেকে আমদানি করি, পোশাক শিল্প থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। এরপরে চামড়া এবং চামড়াজাত শিল্প। আমাদের রপ্তানি প্রক্রিয়ার মধ্যে চামড়া এবং মৎস্যজাত শিল্পের মধ্যে থেকে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করি। সুতরাং এই শিল্পকেও আমাদের সংরক্ষণ নীতির আওতায় নিয়ে আসতে হবে। কিছু মৌলিক শিল্প আছে, যেমন পাট শিল্প, চিনি শিল্প, পাট শিল্প, চিনি শিল্প, তাঁত শিল্প, সার ও রাসায়নিক শিল্প। পাট শিল্প, পাট বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহ্য। এটা পাটকে সোনালী আঁশ বলা হয়। এই সোনালী আঁশ থেকে একসময় দেশের বৈদেশিক মুদ্রার সিংহভাগ পাট থেকে অর্জন করা হয়, কিন্তু বর্তমানে পাটের এই খাতটি লোকসানের খাত পরিণত হয়েছে। সুতরাং পাট শিল্পকে বাঁচিয়ে রাখতে গেলে, আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে গেলে এই ক্ষেত্রে সংরক্ষণ নীতি গ্রহণ করা উচিত। চিনি শিল্প উদীয়মান চিনি শিল্প ছিল, একসময় চিনি শিল্পের ব্যাপক প্রসার ছিল। বর্তমান চিনি শিল্পটা প্রায় ধ্বংসের দিকে চলে গেছে। আমাদের এই চিনি শিল্পকে বাঁচিয়ে রাখতে সংরক্ষণ নীতি দরকার। তাঁত আমাদের ঐতিহ্য, বিশ্বের দরবারে মসলিন কাপড় আজও সমৃদ্ধ। এই তাঁত শিল্প ধীরে ধীরে তাঁত শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের তাঁত শিল্পকেও সংরক্ষণ বাণিজ্য নীতির আওতায় আনা দরকার। সার এবং রাসায়নিক শিল্প, বর্তমানে আমাদের এই সার এবং রাসায়নিক শিল্পের ব্যাপক প্রসার না ঘটলেও এই সার এবং রাসায়নিক শিল্প থেকে আমরা কিছু বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। এই সার এবং রাসায়নিক শিল্পকে আমাদের সংরক্ষণ নীতির মধ্যে আনা দরকার। এরপরে কিছু শিল্প আছে আমাদের উদীয়মান শিল্প সমূহ, যেমন ঔষধ শিল্প এবং সংযোজন শিল্প। বর্তমানে ঔষধ শিল্প ব্যাপকভাবে বাজার সম্প্রসারণ করছে। বিশ্বের বিভিন্ন দেশে, প্রায় 50-70টি দেশের মতো দেশে আমাদের দেশে ঔষধ রপ্তানি হচ্ছে।
এই উদীয়মান শিল্পকে অবশ্যই প্রোটেকশন দিতে হবে, সংরক্ষণ নীতির মধ্যে নিয়ে আসতে হবে। আর একটা শিল্প হচ্ছে সংযোজন শিল্প। বর্তমানে ধীরে ধীরে খুব দ্রুত গতিতে সংযোজন শিল্পের প্রসার এবং বিস্তার লাভ করতেছে। এই সংযোজন শিল্পগুলো বিদেশ থেকে পণ্য সামগ্রী, ইলেকট্রনিক্স সামগ্রীগুলো নিয়ে এসে নিজেদের দেশে এই পণ্য সামগ্রীগুলো সংযোজন করে একবারে ফিনিশ প্রোডাক্ট তৈরি করে তারা বাজারে বিক্রয় করতেছে, দেশীয় বাজারে বিক্রি করতেছে। সুতরাং এই সংযোজন শিল্পের যে প্রসার, এই প্রসার রক্ষার্থে আমাদের সংরক্ষণ নীতি প্রয়োগ করা দরকার। এছাড়া আরো কিছু শিল্প আছে যে শিল্পগুলো হচ্ছে অন্যান্য শিল্পের মধ্যে আছে প্লাস্টিক শিল্প। প্লাস্টিক শিল্প বর্তমানে ব্যাপক প্রসার লাভ করছে, এটি সংরক্ষণ নীতির আওতায় আনার দরকার। আসবাবপত্র শিল্প ব্যাপক হারে আমাদের দেশে নতুন নতুন আসবাবপত্র শিল্প গড়ে উঠেছে। এই নতুন নতুন আসবাবপত্র শিল্পগুলোকেও সংরক্ষণ নীতির মধ্যে আনার দরকার। সিমেন্ট শিল্প আমাদের দেশে সিমেন্ট এখন উন্নত মানের, বিশ্বমানের সিমেন্টের, যা বিদেশে রপ্তানি হচ্ছে। সুতরাং এই শিল্পকে অবশ্যই সংরক্ষণ নীতির আওতায় নিয়ে আসার দরকার। এছাড়া জাহাজ নির্মাণ শিল্প, আমাদের দেশের নারায়ণগঞ্জের নতুন নতুন জাহাজ নির্মাণ কারখানা, এই কারখানায় নতুন নতুন জাহাজ তৈরি হচ্ছে এবং বিশ্বের সবচেয়ে উন্নত মানের জাহাজ তারা তৈরি করতেছে। এই জাহাজ নির্মাণ শিল্পকে আমাদের সংরক্ষণ নীতিতে নিয়ে আসা দরকার। তাহলে আমাদের বাংলাদেশে কোন ধরনের শিল্পের সংরক্ষণ নীতি প্রয়োগ করা আবশ্যক সে বিষয়ে আমরা প্রথমে রপ্তানিমুখী শিল্পসমূহের মধ্যে পোশাক শিল্প, চামড়া শিল্প এবং মৎস্য শিল্পের কথা বলা হলো। মৌলিক শিল্পগুলো আছে পাট শিল্প, চিনি শিল্প, তাঁত শিল্প, সার এবং রাসায়নিক শিল্প। কিছু উদীয়মান শিল্প সমূহ আছে যেমন ঔষধ শিল্প এবং সংযোজন শিল্প। এবং অন্যান্য শিল্পের মধ্যে প্লাস্টিক শিল্প, আসবাবপত্র শিল্প, গার্মেন্ট শিল্প এবং জাহাজ নির্মাণ শিল্প। এগুলো এই সমস্ত শিল্পগুলোকে আমাদের সংরক্ষণ নীতির মধ্যে নিয়ে আসা দরকার। তো অবাধ বাণিজ্যের পক্ষে বিপক্ষে আমরা আগে বলেছি যে অবাধ বাণিজ্যের সুবিধা কাকে বলে। অবাধ বাণিজ্য বলতে আমরা বুঝি যখন যে বাণিজ্যের ক্ষেত্রে সরকার কোনো বিধিনিষেধ আরোপ করে, আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যখন কোনো দেশের সরকার কোনো বিধিনিষেধ আরোপ করে না, মাঝে মধ্যে কখনো কখনো কিছু রাজস্ব আদায়ের লক্ষ্যে শুল্ক করা আদায় করে থাকে। তাছাড়া রাষ্ট্রীয় যন্ত্রে কোনো বিধিনিষেধ নাই। এই জাতীয় বাণিজ্যকে আমরা বলতেছি অবাধ বাণিজ্য। তো অবাধ বাণিজ্যের সুবিধা বা পক্ষে বা বিপক্ষের যুক্তি হচ্ছে অবাধ বাণিজ্যের মাধ্যমে মোট উৎপাদন বৃদ্ধি পায়। অবাধ বাণিজ্য মাধ্যমে কি হয়, একটা দেশের মোট উৎপাদন বৃদ্ধি পায়। যে সম্পদ আছে সে সম্পদ উভয় দেশের মোট উৎপাদন এবং বৃদ্ধি পায় এবং ভোগ বৃদ্ধি পায়। অবাধ বাণিজ্যের আরেকটি সুবিধা হচ্ছে একচেটিয়া কারবার রোধ। অবাধ বাণিজ্যের মাধ্যমে একটি প্রতিষ্ঠানই শুধু বাজারে ব্যবসায় জগতে থাকবে না, একাধিক প্রতিষ্ঠান তার ব্যবসা পরিচালনা করবে। ফলে পূর্ণ একটা প্রতিযোগিতা বিদ্যমান থাকবে, ফলে উন্নত মানের পণ্য সামগ্রী, দ্রব্য বা সেবা সমূহ ভোক্তারা ভোগ করতে পারবে এবং মোট ভোগের পরিমাণ বৃদ্ধি পায়। অবাধ বাণিজ্যে পৃথিবীর বিভিন্ন দেশে মোট ভোগের পরিমাণও বৃদ্ধি পেয়ে থাকে। এরপরে প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার হয়। অবাধ বাণিজ্যের ফলে যে পৃথিবীর মোট প্রাকৃতিক যে সম্পদ আছে সে মোট প্রাকৃতিক সম্পদের সম্পূর্ণ ব্যবহার নিশ্চিত করা হয়। এর আরেকটি বিষয় হচ্ছে সুবিধা হচ্ছে পক্ষে যুক্তি হচ্ছে আন্তর্জাতিক সম্প্রীতি বৃদ্ধি। অবাধ বাণিজ্যের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য আমদানি রপ্তানি যেমন হয় তেমনি উভয় দেশের সরকারের মধ্যে ভাবেরও আদান প্রদান হয়। ফলে উভয় দেশের মানুষের মধ্যে এবং সরকারের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য বৃদ্ধি পেতে থাকে। অবাধ বাণিজ্যের অসুবিধা কিছু আছে। অসুবিধা হচ্ছে অনেক সময় সুবিধা যেমন আছে, কিছু অসুবিধা আমরা লক্ষ্য করি। অসুবিধা বলতে প্রথমত ক্ষতিকর ক্ষতিকর বিলাসদ্রব্য আমদানি। অবাধ বাণিজ্যের ফলে কি হয়, ক্ষতিকর বিলাসদ্রব্য, যে সমস্ত বিলাসদ্রব্য আমাদের দেশে প্রয়োজন নাই, এই সমস্ত বিলাসদ্রব্য যা আমাদের অর্থনীতিতে বিরূপ প্রভাব বিস্তার করতে পারে, তো অবাধ বাণিজ্যের ফলে ওই সমস্ত ক্ষতিকর বিলাসদ্রব্য কারকরা আমদানি করে থাকে, যার কারণে আমাদেরকে অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রার মূল্য পরিশোধ করতে হয়। আরেকটা হচ্ছে ড্যাম্পিং নীতি। এই ড্যাম্পিং নীতির কারণে উন্নত মানের দেশগুলো তাদের উৎপাদিত পণ্যের
পণ্যের উৎপাদন ব্যয় অপেক্ষা কম মূল্যে বাজারে পণ্য সামগ্রী ছাড়ে, ফলে দেশের শিশু শিল্পগুলো ধ্বংসের সম্মুখীন হতে পারে। আর একটা অবাধ বাণিজ্যের কারণে আর একটা বিষয়, যেহেতু অবাধ বাণিজ্য সরকারের কোনো বিধিনিষেধ সরকার আরোপ করে না, সেহেতু এক্ষেত্রে সম্পদের, দেশীয় সম্পদের পাচার, এক দেশ থেকে আরেক দেশে পাচার হওয়ার বা চোরাচালানের খুব ব্যাপক একটি সম্ভাবনা থেকে যায়, এবং এই সম্পদ এক দেশ থেকে আরেক দেশের সম্পদ অবাধে পাচার হতে থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে দেশীয় শিশু শিল্পগুলো হুমকির সম্মুখীন হয়। সাধারণত ড্যাম্পিং নীতির কারণে দেশীয় শিল্পগুলো, ছোট ছোট শিল্প কারখানাগুলো তাদের হুমকির সম্মুখীন হয় এবং তাদের উৎপাদিত পণ্যের মূল্য বেড়ে যায়, যার কারণে বিদেশি পণ্যের সঙ্গে তারা প্রতিযোগিতায় টিকতে পারে না এবং শিল্পগুলো ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। আরেকটা হলো যে উন্নত দেশের শোষণের সুযোগ বাড়ে। ড্যাম্পিং নীতির কারণে যাদের মূলধন বেশি, কারিগরি প্রযুক্তিগত জ্ঞান বেশি, কলাকৌশল বেশি, এই সমস্ত দেশের উন্নত পণ্য কম মূল্যে এই অনুন্নত দেশগুলোতে রপ্তানি করে এবং এই কম মূল্যে অনুন্নত দেশগুলোতে রপ্তানি করে এবং ওই উন্নত দেশের মানুষের পণ্য সামগ্রী ক্রমে ব্যবহারে অভ্যস্ত হয়। ধীরে ধীরে তারা সে পণ্যের মূল্য বৃদ্ধি করতে থাকে এবং তারা অনুন্নত দেশগুলোকে নিজেদের কলোনি হিসেবে বিবেচনা করে, যার কারণে উন্নত দেশের দ্বারা অনুন্নত দেশ কি হয়, তারা শোষিত হতে থাকে, তাদের শোষণ দিন দিন বাড়তে থাকে। যাই হোক, তাহলে আমাদের অবাধ বাণিজ্যের সুবিধা অসুবিধা বা পক্ষ বিপক্ষে যে যুক্তি আমরা সেটি জানলাম। এই সুবিধা বা পক্ষে যুক্তির মধ্যে মোট উৎপাদন বৃদ্ধি পায়, একচেটিয়া কারবার রোধ হয়, মোট ভোগ বৃদ্ধি পায়, প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার হয়, অবাধ বাণিজ্য ফলে এবং আন্তর্জাতিক সম্প্রীতি বৃদ্ধি পায়। অসুবিধা হচ্ছে অবাধ বাণিজ্যের ক্ষেত্রে ক্ষতিকর বিলাসদ্রব্য আমদানি হয়। ড্যাম্পিং নীতির কারণে দেশীয় শিল্প ধ্বংস হতে পারে, অবাধে বিদেশের সম্পদ পাচার হতে পারে, দেশের শিশু শিল্পগুলো ধ্বংস হওয়ার সম্মুখীন হয় এবং উন্নত দেশ দ্বারা অনুন্নত দেশ শাসনের শিকার হয়। এই হলো আজকের মোটামুটি আলোচনার বিষয়। এই বিষয়গুলো তোমরা বাড়িতে বইতে দেখবা, পড়বা, এছাড়াও পড়বা এবং পড়াশোনাটা নিয়মিত তোমাদেরকে চর্চা করতে হবে এবং নিয়মিত চর্চা যদি তোমরা পড়াশোনার মধ্যে না থাকো তাহলে তোমরা ভুলে যাবো, পিছিয়ে পড়বা এবং তোমরা তোমার নিজেদের ক্ষতি নিজেরাই করবা। এই প্যান্ডামিক পজিশনে তোমাদের কাছে আমাদের অনুরোধ হচ্ছে যে তোমরা পড়াশোনার মধ্যে থাকবা, কম বেশি প্রতিদিনই কিছু না কিছু হলেও তোমরা পড়াশোনা অব্যাহত রাখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ সবার মঙ্গল করুন, আল্লাহ সবাইকে হেফাজত করুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।